Hello everyone, welcome to my channel. আমি হৈমন্তিকা দাস, currently working as a WBCS Executive Officer. Today is 1st of April 2025. সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা দেখব what are the important editorials published in the Hindu newspaper as well as the Bengali Anandabazar Patrika. So hopefully you are liking and able to learn something new from me from this daily analysis. এবং this is extremely helpful from the perspective of the civil service examinations and any other descriptive examinations like miscellaneous clerkship etc. So দেরি না করে আজকের এডিটোরিয়াল ডিসকাশন শুরু করা যাক। প্রথমত আজকে যে জায়গাটা থেকে আমাদের ডিসকাশন থাকবে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট এই আর্টিকেলস আমি খুব বেশি পাইনি বোথ ইন দ্য বাংলা এবং ইংলিশ নিউজ পেপার, বাট বেশ কিছু ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস আছে যেটা আমি আজকে ডিসকাশন করব। টু এডিটোরিয়ালস যেটা আমরা দেখতে পাবো হিন্দু থেকে আছে এবং দুটো এডিটোরিয়ালস আমরা ডিসকাস করব ফ্রম দ্য আনন্দবাজার পত্রিকা। সো তোমরা সাথে থেকো, একটা পেন অ্যান্ড পেপার নিও এবং রাইট ডাউন করো যে নতুন ইনফরমেশনগুলো আমি পড়াবো। সো দিস ইজ দ্য বেঙ্গলি আনন্দবাজার নিউজ পেপার। প্রথমত যে জায়গাটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে, যে জায়গাটা পড়তে হবে না আমি প্রথমত বলি, এই প্রচার কুশলী এই জায়গাটা আমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার তোমরা আকাশের দখল নেওয়া, এখানে যে মহাকাশ গবেষণা নিয়ে বিভিন্নভাবে বেসরকারীকরণ হচ্ছে এবং বিভিন্ন গ্লোবাল বা বিশ্বের বিভিন্ন দেশ যে মহাকাশ নিয়ে গবেষণা করছে সেই বিষয়ে একটি লেখা আছে। তো আমি সাজেস্ট করব তোমরা এটা পড়ে নিও, কারণ আরও যে দুটো ইম্পর্টেন্ট নিউজ এডিটোরিয়াল আছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো বাকি যে জায়গাটা রবে না গোপনে, এটা আমাদের আজকে ডিসকাশন থাকবে। যে অঙ্ক কষা দরকার এই ডিসকাশনটা থাকবে এবং এই যে ভিটের মায়া এবং বিষবৃক্ষের লালন, এটাকে সাম আপ করে একটি নতুন তথ্য আমি উপস্থাপন করব। তো প্রথমত শুরু করা যাক এই রবে না গোপনে এই এডিটোরিয়াল ডিসকাশনটি। ঠিক দেখো, প্রথমত একটি নতুন বিল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেই বিলটির নাম কি? নিউ ইনকাম ট্যাক্স বিল 2025, ঠিক আছে। নিউ ইনকাম ট্যাক্স বিল 2025, যেখানে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো যোগাযোগ প্ল্যাটফর্ম এমনকি ইমেল খতিয়ে দেখতে পারবে। অর্থাৎ বলা হয়েছে ভারত সরকার কিন্তু আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো যে সমস্ত কমিউনিকেশন প্ল্যাটফর্ম বা ইভেন ইমেল, সেটাকেও কিন্তু খতিয়ে দেখতে পারবে। এখান থেকে দাঁড়িয়ে কোয়েশ্চেন এসছে, ডিজিটাল প্রযুক্তির হাত ধরে ইদানিং আয়কর ফাঁকি এবং বেআইনি আর্থিক লেনদেন বেড়েছে। ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল অ্যাসেট তাকে দিয়েছে অন্য মাত্রা। অর্থাৎ সরকার পক্ষ বলছে এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে সরকারের কাছে আয়করে ফাঁকি পড়ছে, ট্যাক্স মানুষ দিচ্ছে না এবং সেখানে বেআইনি বিভিন্ন আর্থিক লেনদেন চলছে। ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল অ্যাসেট কিন্তু তৈরি হচ্ছে, যেটা সরকারের আওতা বা সরকারের স্ক্রুটিনির বাইরে চলে যাচ্ছে। এবার দেখো 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটি হচ্ছে ওল্ড ভার্সন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এই সব শনাক্তকরণে যথেষ্ট পোক্ত নয়। সরকার বলতে চাইছে যে আমাদের যে ওল্ড ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে 1961-এ, সেখানে কিন্তু পর্যাপ্ত শনাক্তকরণ হচ্ছে না। এই ধরনের যে আইনি ফাঁকগুলো রয়ে যাচ্ছে বা আয়করে মানুষ ফাঁকি দিচ্ছে, সেই জন্যই এই নতুন বিল আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফে দেয়া উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে মোবাইল ফোনের এনক্রিপ্টেড মেসেজের সূত্র ধরে সম্প্রতি, এই জায়গাটা ভালো করে বোঝো, সম্প্রতি সরকার 250 কোটি হিসাব বহির্ভূত টাকা শনাক্তকরণ করেছে এবং বাজেয়াপ্ত করেছে। এমনকি কাজে দিয়েছে গুগল ম্যাপের হিস্ট্রি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের ভারত সরকার জানাচ্ছেন কি তারা কি কি ইউজ করেছেন। তারা ইউজ করেছেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক, গুগল সার্চ হিস্ট্রি, ঠিক, এবং তারা কিন্তু এই ধরনের জিনিস এবং এনক্রিপ্টেড যে মেসেজ, সেই এনক্রিপ্টেড মেসেজকে ইউজ করে প্রায় 250 কোটি টাকা হিসাব বহির্ভূত টাকা শনাক্তকরণ করেছে। ঠিক এই জায়গা থেকেই দাঁড়িয়ে কোয়েশ্চেন্স আসছে যে, এবং তারা বলছেন যে এইসব তারা কেন করছেন, ভারত সরকার কেন করছেন, যাতে আয়কর ফাঁকি ধরা যায়, হিসাব বহির্ভূত অর্থ, বেআইনি লেনদেন, এগুলো কিন্তু সরকারের মানে ধর্তব্যের মধ্যে আসে। কিন্তু সে কাজে যে এই বিল তথা ভাবী আইনের ব্যবহার হবে, কদাপি তার অপব্যবহার হবে না তা নিশ্চয়তা করা বা সেইটা যে সেই জায়গায় নিশ্চয়তা কিভাবে আসবে সেই প্রশ্ন ওটা অমূলক নয়। অর্থাৎ বলা হয়েছে যে বেআইনি লেনদেন ধরতে সরকার
যেভাবে বলছেন যে গুগল হিস্ট্রি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এনক্রিপ্টেড মেসেজ পড়বেন, সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি তো প্রশ্ন ওঠে যে এখানে সাধারণ মানুষের যে ব্যক্তি স্বাধীনতার বা মৌল অধিকার হস্তক্ষেপ হবে না, তার কি গ্যারান্টি? ভারতে ইদানিং যে কোনো নতুন মিল ঘিরে চলছে প্রশ্ন ও সংশয়, কখনো তার অস্বচ্ছতা বা ব্যাখ্যা ধোঁয়াশা ঘিরে, কখনো বা সেটা দেখা যাচ্ছে নাগরিকদের মৌলিক স্বাধীনতায় তা হস্তক্ষেপ করছে। নতুন আয়কর বিলটিও তার ব্যতিক্রম নয়। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে এই ধরনের যে এনক্রিপ্টেড মেসেজ, সেই জায়গায় কিন্তু সরকার কি করে প্রবেশের অধিকার পেল? এনক্রিপশন মানেই কিন্তু যে পার্টি মেসেজ করছে এবং যে পার্টি অন্য এন্ডে মেসেজ রিসিভ করছে, সেই মেসেজের তথ্য সম্পূর্ণভাবে শুধু ওই দুটি ব্যক্তির মধ্যেই থাকবে। নো ওয়ান ক্যান ইন্ট্রুড ইনটু দ্য এনক্রিপ্টেড মেসেজ জোন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিভাবে এই হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপশনকে মানে ভঙ্গ করে একটি মেসেজ ইউজ করতে পারে? তো হোয়াটসঅ্যাপের এনক্রিপশন অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। মেসেজের প্রেরক এবং প্রাপকের মধ্যেই থাকবে এবং সেই গোপনীয়তা কিন্তু সর্বতই মেনশন থাকবে বা মেনটেন হবে। এটি এনক্রিপশনের মূল বক্তব্য। এনক্রিপশন সংক্রান্ত নীতি নিয়ে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে গত কয়েক বছর ধরে ভারতের সংঘাত চলছে। বলা হচ্ছে যে এনক্রিপশন মেসেজ কোম্পানি ভার্সেস ভারতীয় সরকার, এদের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘাত চলছে এবং মামলা কিন্তু দিল্লি হাইকোর্টেও পেন্ডিং রয়েছে। এবং সেখানে এরকম বলা হয়েছে এনক্রিপশন নীতিতে কোনো রকম আপোষ করতে হলে এনক্রিপ্টেড কোম্পানিরা বলেছেন তারা কিন্তু তাহলে ভারতের বাজারে আর তারা বিজনেস করবেন না, ভারতের বাজার ছেড়ে দেবেন। নতুন আয়কর বিলের প্রেক্ষিতে এই দ্বৈরথ, অর্থাৎ এনক্রিপশন সরকার ইউজ মানে কতটা করবে এবং কতটা সরকার কিন্তু পার্সোনাল লিবার্টির মধ্যে ঢুকবে, সেই জায়গায় কিন্তু একটা নিশ্চয়তার প্রশ্ন রয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা কোয়েশ্চেন রেজ হচ্ছে। এরপর ভারত সরকার বনাম মেসেজিং প্ল্যাটফর্মের সংঘাত সর্বক্ষেত্রে, এক্ষেত্রে সব নয়, আসল সমস্যা আরও গুরুতর। ব্যাপারটা কি? নাগরিকদের গোপনীয়তার অধিকার লঙ্ঘনের, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষার সমস্যা। অর্থাৎ মানুষ যদি এইভাবে ভাবে যে সরকার যে কোনো মানুষের মেসেজিং প্ল্যাটফর্মের এনক্রিপ্টেড মেসেজ খুলে সেটিকে বিভিন্নভাবে ইউজ করবে, তাহলে সাধারণ মানুষের কাছে সুরক্ষা কোথায়? সাধারণ মানুষ কোন ভরসায় এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবেন? ডিজিটাল মাধ্যমের আর্থিক প্রতারণা, বেআইনি লেনদেন বেড়েছে সত্যি কথা, তার রুখতে আইনও কঠোর হওয়া দরকার, সেও সত্য, সমানভাবে সত্য। কিন্তু তা করতে এমন পন্থায় যাতে সরকারের হাতেই কোনো নাগরিকের হেনস্থা বা অমর্যাদা না হয়। অর্থাৎ নাগরিক সুরক্ষা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যান্ড দ্যাট শুড বি প্লেসড অ্যাট দ্য টপ মোস্ট প্রায়োরিটি। অতি সূক্ষ্ম হিসাব কি? একদিকে ডিজিটাল প্রযুক্তির সহায়ে বিপুল আর্থিক নয়ছয়ের কারবারিদের ধরতে হবে, অন্যদিকে কিন্তু খেয়াল রাখতে হবে নাগরিকদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নাগরিকের অন্দরমহলে উঁকি দেওয়ার বিস্তর বদনাম রয়েছে, তাই না আঁচালে বিশ্বাস নেই। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে কিন্তু সরকারকে দুটো জিনিসের মধ্যে, একটি তো হচ্ছে সরকারের যাতে আর্থিক লেনদেন ক্ষতি না হয় সেই জায়গাটা যেমন সুরক্ষিত রাখা, অন্যদিকে দেখতে হবে নাগরিকদের যে পার্সোনাল যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, ডিজিটাল মাধ্যম ইউজ করার জন্য গ্যারান্টি, সেটাও কিন্তু সমানভাবে একটি ব্যালেন্স আউট পজিশনে আনতে হবে। হোপফুলি তোমরা এই এডিটোরিয়ালটা বুঝতে পেরেছো। কামিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল অফ টুডেজ ডিসকাশন, দ্যাট ইজ দ্য আচ্ছা এই জায়গাটা রিফিউজি ক্রাইসিস, এটির ওপর এই ঘটনা বিষবৃক্ষের লালন। মুদ্রা কথা এখানে কিন্তু রিফিউজি প্রবলেমকে নিয়ে লেখা হয়েছে, অর্থাৎ যারা কিন্তু তার ভিটেমাটি ত্যাগ করে অন্য একটি দেশে চলে যেতে বিভিন্ন কারণে বাধ্য হন, উদ্বাস্তু সমস্যা, সেই বিষয়ে আলোচনা। তোমরা একটু জাস্ট এর মানে কনটেক্সট এবং প্রেক্ষাপটটা জেনে রেখো। মূলত এখানে লেখক বলা হয়েছে উদ্বাস্তু সমস্যা যে কোনো দেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত দেশগুলো আন্তর্জাতিক সীমানা নির্ধারণের পর মানে আন্তর্জাতিক এমন একটি ঘটনা ঘটল। এখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাংলাদেশ রিফিউজি ক্রাইসিস নিয়ে লেখা হয়েছে। বলা হয়েছে যে দেখো এমন একটি দেশগুলো যেখানে আন্তর্জাতিক সীমারেখা নির্ধারণের পর এক বস্ত্রে সম্বলহীন অবস্থায় রাতারাতি অধিবাসীরা প্রাণ ভয়ে ফেরা হয়। এবং আমাদের ভারতীয় ভূখণ্ডের ক্ষেত্রে দুটো জায়গা থেকে সমস্যা হয়েছিল, একটি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ যখন ক্রাইসিস হয়েছিল, এবং পাঞ্জাব সীমানা, যেটা আমাদের পার্টিশনের সময় 1947-এ কিন্তু পাকিস্তান থেকে প্রচুর মানুষ ভারতবর্ষের রিফিউজি হিসাবে চলে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের সমস্যা কিংবা পাঞ্জাব সীমানা বরাবর পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তু সমস্যাকে কোনোভাবে দক্ষিণ আমেরিকা অথবা উত্তর আমেরিকার উদ্বাস্তু সমস্যার সঙ্গে এক করলে চলবে না।
দেশ ভাগজনিত কারণে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, পাঞ্জাব এবং উত্তর পূর্ব প্রদেশ জুড়ে বিভিন্ন সংকট এবং অসুবিধা দেখা গিয়েছিল। এবং এই অসুবিধা কেন দেখা গিয়েছিল, মেনলি তার প্রেক্ষাপট ছিল সাম্প্রদায়িক, অর্থাৎ দুটো দ্বিজাতি তত্ত্ব, মূলত যেখানে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিশ্বাসের জায়গাটা ভেঙে গেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিফিউজি ক্রাইসিস শুরু হয়েছিল। অর্থাৎ দেখা গেছিল মেনলি পাকিস্তান থেকে যে সমস্ত মানুষ ভারতে আসে তারা দেখা যাচ্ছিল তাদের সাম্প্রদায়িক যে বিশ্বাস সেটি মূল ভারতবর্ষের ভূখণ্ডের সাথে আলাদা এবং তাদেরকে অ্যাকোমোডেট করা ইন্টু ইন্ডিয়া বিকেমস ভেরি ডিফিকাল্ট। এই জায়গা থেকে বলা হয় যে দ্বিজাতি তত্ত্বের বিষ বৃক্ষটি আমাদের সমূলে উৎপাটন না করে সযত্নে লালন পালন করে একেবারে মহীরুহ বৃক্ষে আমরা পরিণত করে ফেলেছি। এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি নেই এই জায়গাটা, তো এই জায়গায় দাঁড়িয়ে এবার বলা হয়েছে যে এখানে রাজনৈতিক বিষ বৃক্ষ দানা বেঁধেছে। হাসিনা সরকারের যে বাংলাদেশের যে সরকার, সেই জায়গা থেকে যখন হাসিনা সরকারের পতন হয় দেখা যায় যে বাংলাদেশি প্রচুর মানুষ রিফিউজি হয়ে ভারতে আসে এবং সেই জায়গা থেকে কিন্তু ভারতবর্ষে একটি সমস্যা হয়। ভারতীয় ভূখণ্ডের অংশ হিসাবে স্বাধীনতা আন্দোলনে একটা পর্যায়ে বাংলাদেশের ভূমিকা রয়েছে, তাকে অস্বীকার করা অসম্ভব। ক্ষমতা পরিবর্তন হলেও সামগ্রিক পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয়তো কখনো এগিয়ে এসে রাজনীতি আর ধর্মকে আলাদা করবেন এই আশাটুকুই বেঁচে থাকে। অর্থাৎ এখানে মেনলি রিফিউজি ক্রাইসিস হলে একটি দেশে কত ধরনের সমস্যা হয় সেটি লিখেছে এবং ভিটের মায়া এই এডিটোরিয়ালটাতে জাস্ট এইটা লেখা হয়েছে। ধরো বলা হয়েছে যে পূর্ববঙ্গের মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন রিফিউজি হয়ে পশ্চিমবঙ্গে মেনলি চলে আসেন এবং সেখানে সেটেল ডাউন করেন, সমস্যা হয় কি তাদের যে নিজের যে অঞ্চলের যে ভাষা, তাদের যে সংস্কৃতি, তারা কিন্তু সেটা মেনটেন করতে পারেন না। শুধু যে ভাষা হারিয়ে গেছে তা কিন্তু নয়, হারিয়ে গেছে নানা লোকজ রীতি আচার সংস্কৃতি। অর্থাৎ বাংলাদেশিরা যখন ওই সমস্ত মানুষগুলো বাংলাদেশে থাকতো তাদের নিজস্ব কিছু রীতি আচার সংস্কৃতি ছিল। এবার উদ্বাস্তু হয়ে চলে আসার পর তাদের নিজেদের ভাষা সংস্কৃতি কিন্তু আগ্রাসনের মুখে পড়ে। শুধু যে তাই হয় তা না, একটি অঞ্চলে যখন অন্য রাজ্যের বাসিন্দাদের আধিক্য বেড়ে যায় তখন সেখানে আপন ভাষা সংস্কৃতি বিপন্ন হয়ে পড়ে। অর্থাৎ বলা হয়েছে ধরো সাপোজ কলকাতার বিভিন্ন আশেপাশে বাংলাদেশিরা সেটেল ডাউন করেছে রিফিউজি হওয়ার পর, আবার তখন দুই পক্ষের মানুষদেরই এই জিনিসটাকে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট হয়, কারণ সেখানে যারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বাসিন্দা মানুষ তাদের কিন্তু নিজস্ব সংস্কৃতি বিপন্ন হয়, আবার যারা উদ্বাস্তু হয়ে এসছে তারাও কিন্তু নতুন জায়গায় তাদের পুরনো রীতি আচার সংস্কৃতি মেনটেন করতে পারেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয় যে নিজ সংস্কৃতি ভাষা টিকিয়ে রাখার অধিকার কিন্তু আজও অনেকে, প্রত্যেকটা নাগরিক নিজেদের মতো করে সেই লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই অধিকার রক্ষার কোনো দায় কিন্তু সরকার নেয়নি বলে লেখকের মতামত। এটা একটা পার্সপেক্টিভ ছিল। আচ্ছা, এবার আমি পড়বো বা বোঝাবো তোমাদের যেটা নেক্সট এডিটোরিয়াল, দ্যাট ইজ যে অঙ্ক কষা দরকার। এখানে কিন্তু দেখো ছবিটা দেখলেই আমরা বুঝতে পারবো নারী পুরুষের সমান বেতন চাই এই বিষয়ে কিন্তু লেখা হয়েছে বা এই বিষয়ে একটি আর্টিকেল। এটা খুব ইম্পর্টেন্ট রিলেটেড টু উইমেন এম্পাওয়ারমেন্ট। আমরা যদি কোনো একটা সোশ্যাল আর্টিকেল লিখতে চাই, এডিটোরিয়াল লিখতে চাই, তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকগুলো তথ্য পাবো। তো নারী পুরুষের সমান বেতন চাই এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে মিড ডে মিল রন্ধন কর্মী একটি জানিয়েছেন ন্যূনতম মজুরির থেকে কম টাকা তিনি পাচ্ছেন, সরকার তাদের দিচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর হাত ঘুরে কর্মীদের দৈনিক বেতন 10-12 টাকা দাঁড়ায়, তাও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে মিড ডে মিল কর্মীরা অর্থাৎ যারা রান্না করে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো তারা কিন্তু সেই টাকা পাচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে 2019-20 সালে কৃষক আন্দোলনের পর ফসলের ন্যূনতম দাম কিভাবে স্থির হবে তা নিয়ে নাগরিক সমাজে নানা আলোচনা বিতর্ক হয়েছে। তুলনায় ন্যূনতম মজুরির হিসাব নিয়ে নাগরিক পরিষেবে যথেষ্ট আলোচনা কম। অর্থাৎ নারী এবং পুরুষ দুজন যদি একই কাজ করে তাদের একই বেতন হওয়া উচিত, কিন্তু সেটি কিন্তু পাওয়া যায়নি। এবার একটা অর্গানাইজেশন ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা যাকে বাংলায় বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা, তার ক্ষেত্রে কিন্তু 1928-এ একটি ন্যূনতম মজুরি সুপারিশ করা হয়েছিল। অর্থাৎ মিনিমাম ওয়েজ কি হবে সেই বিষয়ে কিন্তু ILO একটি প্রস্তাব দিয়েছিলেন, একটি সুপারিশ দিয়েছিলেন।
সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপারিশের কি লক্ষ্য ছিল, অবজেক্টিভ কি ছিল, বলা হয়েছিল অসংগঠিত শ্রমিক যারা আনঅর্গানাইজড ওয়ার্কার তাদের কাছে, যে সমস্ত মানুষ যাদের কাছে সরকারিভাবে বা তারা কিন্তু দর কষাকষি করার ক্ষমতা নেই, নিজেদের রাইটসের জন্য লড়ার ক্ষমতা নেই, তাদের জন্য নির্দিষ্ট ন্যূনতম মজুরি সুনিশ্চিত করাই ছিল এই সুপারিশের লক্ষ্য। অর্থাৎ বলা হয়েছে যে আইএলওর কাজ ছিল যে সমস্ত মানুষ আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, যারা নিজেদের দর কষাকষি করে নিজেদের ক্ষমতা আদায় করতে পারে না, তাদের জন্য একটি ন্যূনতম মজুরির ফর্মুলা সুপারিশ করে দেয়া। ভারতবর্ষে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 1948-এ মিনিমাম ওয়েজ অ্যাক্ট বা যেটাকে বলা হয় ন্যূনতম মজুরি আইন চালু হয়। আইএলও 3 ধরনের মজুরির কথা বলেছিল, খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত একটি মজুরি হলো ন্যূনতম মজুরি, একটি হলো ফেয়ার ওয়েজ বা ন্যায্য মজুরি, এবং একটি হলো লিভিং ওয়েজ। এবার তিনটের মধ্যে পার্থক্য দেখো। ন্যূনতম মজুরি মানে যেটা বেসিক দিতেই হবে, সেটাকে বলা হচ্ছে কেবল খেয়ে পড়ে বাঁচার মতো মজুরি, যেটিকে বলা হচ্ছে ন্যূনতম মজুরি। সেকেন্ড, ন্যায্য মজুরি বা ফেয়ার ওয়েজ। ফেয়ার মানে কি, ন্যূনতম নয়, আমাকে শুধু খেয়ে পড়ে বাঁচা আমার জীবনের উদ্দেশ্য নয়। এখানে বলা হচ্ছে তোমার স্বাস্থ্য, তোমার সামাজিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে গেলে যে অর্থ তোমাকে প্রদান করতে হবে বা যে মজুরি হওয়া উচিত সেটিকে বলা হবে ফেয়ার ওয়েজ। অন্যদিকে লিভিং ওয়েজ মানে আমি একটি হেলদি লাইফস্টাইল এবং উন্নত জীবনযাত্রা বাঁচবো, সসম্মানে বাঁচার মতো যে মজুরি সেটিকে বলা হচ্ছে লিভিং ওয়েজ। হোপফুলি ক্লিয়ার। এরপর বলা হয়েছে যে ন্যূনতম মজুরি নির্ধারণের ভিত্তি কি হবে সেই নিয়ে বিভিন্ন সময় শ্রমিক সংগঠন, শিল্প সংগঠন, সরকার বিভিন্ন আলোচনা করেছে। 1991-এ সুপ্রিম কোর্ট ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে কি দেখা গেছে, দেখো আমাদের সুপ্রিম কোর্ট কি বলেছে। শিশু শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, আমোদ প্রমোদ, বিবাহ সহ উৎসব অনুষ্ঠান, বৃদ্ধ বয়সের নিরাপত্তার জন্য আরও অন্তত 25% অর্থ যোগ করার কথা বলেন। অর্থাৎ বলেন যে ন্যূনতম মজুরি যেটি হবে তার সাথে অ্যাড করতে হবে 25% কি এগ্রিগেট যে একটা খরচ হতে পারে, শিক্ষা, চিকিৎসা, ওল্ড এজ সিকিউরিটি, সেগুলোকে ধরতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধানের 23তম ধারা অনুযায়ী কোনো শ্রমিককে ন্যূনতম মজুরি না দেওয়ার অর্থ হলো তাকে কিন্তু বন্ডেড লেবার বা দাস শ্রমিক বলে গণ্য করে নেওয়া। নেক্সট, ন্যূনতম মজুরি পাওয়াটা শ্রমিকের অধিকার, আইনি অধিকার এবং সাংবিধানিক অধিকার। অর্থাৎ ন্যূনতম অধিকার কিন্তু আমাদের সংবিধান বিধিবদ্ধ একটি অধিকার এবং তার দায়িত্ব কর্তব্য বর্তায় শ্রমিকরা যাতে ন্যূনতম মজুরি পান সেটা নিশ্চিত করা, এবং সেই দায়িত্ব অবশ্যই পড়ে সরকারের ওপর। ঠিক, প্রায় কোনো রাজ্যে কোনো দলের সরকার তা করেনি এখনো পর্যন্ত। এবার বলা হয়েছে, দেখো ই শ্রম যে পোর্টাল আছে, তোমরা সবাই জানো এই ই শ্রম পোর্টালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 22 লাখ গৃহ পরিচারিকার কাজে যুক্ত, অর্থাৎ 22 লাখ। ক্যান ইউ ইম্যাজিন দ্য ফিগার? আমাদের যে বাড়িতে মানুষ যে কাজ করে পয়সা ইনকাম করে সেই জায়গায় গৃহ পরিচারিকার কাজে তারা নিযুক্ত। বিভিন্ন যে সমস্ত রাজ্য, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তারাও কিন্তু এই আইন পাস করেছে। এই জায়গায় দিল্লি সরকারও কিন্তু দেখিয়েছে যে গৃহ পরিচারিকারা মাতৃত্বকালীন সবেতন 6 মাসের ছুটি পাবেন, অর্থাৎ ম্যাটারনিটি লিভ 6 মান্থস পাবেন কারা, গৃহ পরিচারিকারা। বিভিন্ন জায়গায় দেখা গেছে মহারাষ্ট্রে কিন্তু মাতৃত্বকালীন যে জনকল্যাণমূলক তাদের প্রোটেকশনের জন্য বোর্ড এই সমস্ত আছে। পশ্চিমবঙ্গে সর্বাধিক রোজগারে মহিলা গৃহচারিকার কাজ করেছেন, তাদের মজুরি সুরক্ষার আইনের ব্যবস্থা হলো না কেন? অর্থাৎ বলা হয়েছে পশ্চিমবঙ্গে গৃহচারিকাদের জন্য বা গৃহ পরিচারিকাদের জন্য কিন্তু এখনো আইনি কোনো সুবিধা নেই সুবিধা কাদের জন্য? চা বাগানের মেয়েদেরকে। গত 1.5 দশক মানে প্রায় 1.5 দশক ধরে তাদের যে টাকা সেটা 65 টাকা থেকে মজুরি বাড়িয়ে বর্তমানে মাত্র 250 টাকা করা হয়েছে, তাও কিন্তু একটা দীর্ঘ লড়াইয়ের পর। এরপরে বলা হয়েছে বিভিন্ন সময় দেখা গেছে রেশন, জ্বালানি, প্রাথমিক শিক্ষা, পানীয় জল, চিকিৎসা এগুলো মালিকরা দিতেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রোটেস্টে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বর্তমানে মালিকরা চা শ্রমিকদের কিন্তু এই সুরক্ষাগুলোও প্রদান করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রম মিনিমাম ওয়েজের কথা আমাদের অবশ্যই ভাবতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন শ্রমিক বাজারে বা শ্রমের বাজারে এখন অস্থায়ী শ্রমিক, গ্রিক শ্রমিক, ফুরনের কাজ করা শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যেদিক থেকেই হিসাব করে দেখা যাক কেন এই শ্রেণীর প্রকৃত আয় কমেছে এবং এদের একটা বড় অংশ হলো মহিলা, অর্থাৎ মহিলারা কিন্তু টাকা পাননি। ই শ্রমিক বা ই শ্রম পোর্টালের তথ্য অনুযায়ী
1,40,00,000 নারী শ্রমিক, মোট শ্রমিকের প্রায় 54% হচ্ছে নারী শ্রমিক। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রমের সমান যে শ্রমের মূল্য নারী এবং পুরুষের পাওয়া উচিত। এবং আরেকটা জায়গায় দেখা যাচ্ছে সরকার কিন্তু বিভিন্ন মহিলা যে কাজ করেন তাদেরকে স্বেচ্ছাসেবী বলে জানিয়ে দিচ্ছেন, যেরকম অঙ্গনারী কর্মী, আশা কর্মী, মিড ডে মিলের কর্মী, এদেরকে কিন্তু কি বলা হচ্ছে, এরা স্বেচ্ছাসেবী। এবং স্বেচ্ছাসেবী বলে তাদেরকে কিন্তু প্রপার তারা যে কাজটা করছেন তার স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ফলত কি হচ্ছে, তারাও কিন্তু তাদের যে ন্যূনতম অধিকার সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক তাই বলা হচ্ছে কোনটা স্বেচ্ছাশ্রম সেই ডেফিনেশনও কিন্তু আমাদের ঠিক করতে হবে। অন্যদিকে দাঁড়িয়ে এটা বলা হচ্ছে ন্যূনতম মজুরি যেমন শ্রমিক অধিকারের প্রশ্ন, তেমনই নারী অধিকারেরও প্রশ্ন। কারণ কম বেশি সর্বত্র কাজের বাজারে সস্তা শ্রমের প্রধান যোগানদারী হলো এই নারী। সংবিধানে, আইনে, সরকারের প্রচারে, ইস্তাহার, প্রতিশ্রুতিতে যতই সম অধিকারের কথা বলা হোক, নারী ক্ষমতায়নের প্রথম ধাপ হলো কাজের বিনিময়ে ন্যায্য আইনসম্মত মজুরি নিশ্চিত করা। গৃহস্থলী থেকে কলকারখানার সর্বত্রই কোন পদ্ধতিতে সেই অঙ্ক বা সেই মজুরির অঙ্ক নির্ধারিত হবে আর কি করে তা দেয়া নিশ্চিত করা যাবে, সেই প্রশ্নের সামনে দাঁড়াতে হবে দেশকে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এডিটোরিয়ালটা আমার মনে হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। কামিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল পাবলিশড ইন দ্য ইংলিশ নিউজ পেপার দি হিন্দু। অনেকগুলো এডিটোরিয়াল আছে, বাট আমি দুটো এডিটোরিয়ালকে তোমাদের জন্য ডিসকাশন করবো এবং আই হ্যাভ মার্কড ইট আর্লিয়ার। তো সেইটা দেখো, ইন্ডিয়া ব্লক অ্যাজ এ বিগিনিং অফ দ্য ডেমোক্রেটিক রিনিউয়াল, এটা তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। I will discuss regarding the National Education Policy 2020. কালকেও এটা এডিটোরিয়ালে এসেছিল, দ্যাটস ওয়াই আই হ্যাভ পিকড আপ। অ্যান্ড অ্যালার্মিং শিফট, ডোনাল্ড ট্রাম্পের কিছু অ্যাপ্রোচ। সো প্রথমত আমরা একটু ইংলিশ পড়াটাও শিখব বা রিড করব। 1 মিনিট আমার সাথে তোমরাও রিড করবে। এক মিনিট। আচ্ছা, অ্যালার্মিং শিফট, ডোনাল্ড ট্রাম্পস এক্সিকিউটিভ আউটরিচ কলস ফর জুডিশিয়াল ইন্টারভেনশন। এখানে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নতুনভাবে অ্যাপ্রোচ আনছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে সেটার কিন্তু অবভিয়াসলি একটা নেগেটিভ ইমপ্লিকেশনস আসছে এবং হাউ উই ক্যান হ্যান্ডেল দ্য থিংস। অ্যালার্মিং শিফট, ডোনাল্ড ট্রাম্পস এক্সিকিউটিভ ওভাররিচ কলস ফর দ্য জুডিশিয়াল ইন্টারভেনশন। অর্থাৎ এখানে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অ্যাপ্রোচ সেটা কিন্তু এখন বর্তমানে জুডিশিয়াল ইন্টারভেনশন দরকার। দেখো তোমরাও কিন্তু একটু রিড করবে, আমার একটু এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে ফ্রেমে সমস্যা হলো, হোপফুলি তোমরা এখন দেখতে পাচ্ছ। দেখো, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও has confirmed that there is an ongoing program in the United States to revoke the visas of foreign students who are taking activities that are counter to our national interest to our foreign policy. ফর এক্সাম্পল, তার এখানে বলা হয়েছে কি ইউএসের যে সেক্রেটারি অফ স্টেট তিনি কিন্তু অ্যানাউন্স করেছেন যে একটা অনগোয়িং প্রোগ্রাম ইউনাইটেড স্টেটের তরফ থেকে করা হচ্ছে, যেখানে কিন্তু টু রিভোক মানে ক্যান্সেল করা, টু রিভোক দ্য ভিসাস অফ দ্য ফরেন স্টুডেন্টস হু আর টেকিং অ্যাক্টিভিটিস দ্যাট আর কাউন্টার টু আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট টু আওয়ার ফরেন পলিসি। অর্থাৎ বলা হয়েছে আমাদের ফরেন পলিসিতে এরকম একটি প্রোগ্রাম চলছে যেখানে ভাবা হচ্ছে যে ইউনাইটেড স্টেটে যে সমস্ত ফরেনার স্টুডেন্টসরা আছে এবং যারা কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের এগেনস্টে কোনো অ্যাক্টিভিটি করছে তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হবে।
সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে রিপোর্ট সাজেস্ট দ্যাট সেভারাল 100 ভিসাস হ্যাভ বিন রিভোকড। অলরেডি বলা হচ্ছে প্রায় মানে কয়েকশো ভিসাকে কিন্তু রিভোক করে দেওয়া হয়েছে, হুইচ ইনক্লুড দোজ হেল্ড বাই ইন্ডিয়ান স্টুডেন্ট। তার মধ্যে ইন্ডিয়ান স্টুডেন্টরাও কিন্তু এরকম আছে যারা কিন্তু যাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দিস রিপোর্টস অলসো ইন্ডিকেট দ্যাট ইউএস গভর্নমেন্ট ইজ ইউজিং সার্ভেইলেন্স অফ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি অ্যাজ এ বেসিস ফর দ্য রিভোকেশন। অর্থাৎ এই ইউএস গভর্নমেন্ট কি করে বুঝছে যে হু ইজ টেকিং পার্ট ইন দ্য অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, তার জন্য দে আর ইউজিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। সার্ভেইলেন্স করছে, নজরদারি চালাচ্ছে যে কে কোনভাবে সোশ্যাল মিডিয়াতে কী ধরনের পোস্ট করছে বা কী অ্যাক্টিভিটি তাদের আছে। এখান থেকে দেখো মিস্টার রুবিও অলসো রেফারেন্সড দ্য মোর ট্রাভেলিং অ্যাসপেক্ট অফ দ্য গাজা ওয়ার প্রোটেস্ট। জিউইশ students were reportedly harassed or university buildings were occupied। বলা হচ্ছে যে এই ধরনের অ্যান্টি যে ন্যাশনালিস্টিক মুভমেন্ট চলছে সেই জায়গায় দেখা যাচ্ছে গাজা ওয়ার প্রোটেস্ট হচ্ছে, স্টুডেন্টসদের কিন্তু রিপোর্টেডলি হ্যারাস করা হচ্ছে ইউনিভার্সিটি বিল্ডিংয়ে। এই জায়গাটা তার স্টেটমেন্ট। কামিং টু দ্য নেক্সট দেখো, ইন হিজ ভিউ ইফ অ্যান অ্যাকশন উড জাস্টিফাইজ ডিনাইং এ ভিসা অ্যাট দ্য অ্যাপ্লিকেশন স্টেজ ইট ইজ দ্য গ্রাউন্ড ফর রিভোকেশন আফটার ইস্যুয়েন্স। এখান থেকে জাস্ট বলা হচ্ছে যে ফরেন যে স্টুডেন্টসরা আছে তাদের কিন্তু ভিসা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। হাউএভার this development raises concern about the US government stance on the free speech right of the foreign nationals who reside in the country legally। অর্থাৎ বলা হচ্ছে এই মুভমেন্টের পর, এই অ্যাকশনের পর এই কোয়েশ্চেন্স ওটা খুব স্বাভাবিক যে ইউএস গভর্নমেন্টসের স্ট্যান্ড কি, যেটা ফ্রি স্পিচকে কিন্তু প্রোটেক্ট করে এবং ফ্রি স্পিচ অফ দ্য ফরেন ন্যাশনালস যারা কিন্তু খুব বৈধভাবে লিগালি তাদের কান্ট্রিতে থাকছে। দেখো এবার বলা হয়েছে যে বিভিন্ন সময় দ্য রাইট টু ফ্রি স্পিচ ইজ এনশ্রাইন্ড ইন দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য ইউএস কনস্টিটিউশন। অর্থাৎ ইউএস কনস্টিটিউশন যেখানে আছে সেখানে কিন্তু রাইট টু ফ্রি স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার কিন্তু মেনশন করা আছে। অলদো দ্য অ্যামেন্ডমেন্ট এক্সপ্লিসিটলি রেস্ট্রিক্টস কংগ্রেস ফ্রম কাটলিং স্পিচ ইট হ্যাজ লং বিন ইন্টারপ্রেটেড ব্রডলি। অর্থাৎ বলা হয়েছে যে এখানে কিন্তু ফ্রি স্পিচের কথা যে জায়গাটা লেখা আছে সেটাকে কিন্তু ইউএস কনস্টিটিউশন দ্বারা বিধিবদ্ধ এবং সেই জায়গায় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে। ইট প্রোটেক্টস পিপল, এই যে অ্যামেন্ডমেন্ট সেখানে লেখা আছে ইট প্রোটেক্টস পিপল নট জাস্ট সিটিজেন। অর্থাৎ শুধু সিটিজেনদেরই যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ আছে এমনটা নয়, বাট কনস্টিটিউশনে লেখা আছে কিন্তু পিপল, অর্থাৎ ইট ইনক্লুডস দ্য ফরেনার্স। ঠিক, দো দ্য ডিস্টিংকশন may have been less defined at the time of its writing। অর্থাৎ বলা হয়েছে যে হয়তো লেখার সময় পিপল বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পিপল অ্যান্ড দ্য সিটিজেন এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করা হয়নি। অর্থাৎ ইট রিমেন্স অ্যাজ এ গ্রে এরিয়া কি ফরেনার্সরা বা ফরেন ন্যাশনালসরা কীভাবে ইউএসএ রাইট টু ফ্রিডম অফ স্পিচকে এনজয় করবে। এখানে দেখা হয়েছে বলা হয়েছে দেখো হিস্টোরিক্যালি আমরা যদি দেখি ইতিহাস ঘাঁটি, ফরেন স্টুডেন্টস হ্যাভ অফেন বিন ভোকাল ক্রিটিক্স অফ দ্য ইউএস ডোমেস্টিক অ্যান্ড দ্য ফরেন পলিসিস উইদাউট ফেসিং এনি পিউনিটিভ অ্যাকশন। অর্থাৎ বিভিন্ন সময় পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি তখন দেখবো ফরেন স্টুডেন্টসরা কিন্তু মানে একদম ভোকাল ওয়েতে বলিষ্ঠভাবে ইউএস গভর্নমেন্টের ক্রিটিসাইজ করেছে কিন্তু উইদাউট ফেসিং এনি লিগাল ব্যারিয়ার্স অর লিগাল হ্যারাসমেন্ট অ্যান্ড পিউনিটিভ অ্যাকশন। এবং এখানেও দেখা গেছে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনরাও কিন্তু তাদেরকে দে হ্যাভ জেনারেলি ডিফেন্ডেড দ্য ফ্রি স্পিচ রাইটস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড অ্যাকাডেমিক্স। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে ইউএস হ্যাজ বিন এ বিকন অফ লিবারেল ভ্যালুজ অ্যান্ড দ্য ডিউ প্রসেসেস। অর্থাৎ বিকন মানে কি, আলো, ভবিষ্যতের আলো দেখানো, দ্য পারসন ইউ ক্যান ফলো। এই জায়গাটা থেকে বিজ্ঞান কথার এটাই অর্থ যে ভবিষ্যৎকে যাকে দেখে এগিয়ে যাওয়া যায়, যাকে ফলো করা যায়। তো সেই জায়গায় বলা হয়েছে ইউএস এর কিন্তু এই জায়গায় কিন্তু ইউএস ইজ অ্যাকচুয়ালি the beacon of liberal values and the due processes। সেই জায়গায় দাঁড়িয়ে these are principles admired around the world often more than its material wealth and professional opportunities। So US is not famous across the world because of the material wealth or the professional opportunities that it is offering to the world, but also because of the liberal values and the due processes they have been following for years and years। US is actually being praised by the entire world। সেই জায়গায় দাঁড়িয়ে for many it is the commitment to values such as free speech that makes the US exceptional। So
now the commitment now appears to be at risk. সেই যে লিবারাল ভ্যালুজ লিবারাল আইডিওলজি সেটা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে যে ইউএস যে গভর্নমেন্ট সেখানে কিন্তু সেটা কিন্তু অ্যাট রিস্কে আছে। দ্য ইউএস সিস্টেম অফ চেক অ্যান্ড ব্যালেন্স উইচ গার্ডস এগেনস্ট দ্য অ্যাবিউজ অফ পাওয়ার শুড অ্যাসার্ট ইটসেলফ। নাও ইউএসএ চেক অ্যান্ড ব্যালেন্স আছে সেটাকে এখন বর্তমানে অনেক ওপরে উঠতে হবে টু প্রোটেক্ট এনি কাইন্ড অফ অ্যাবিউজ অফ পাওয়ার পারহ্যাপস থ্রু জুডিশিয়াল ইন্টারভেনশন। নাও to rein in the overreach by the Trump administration and preserve the freedoms that define American democracy and inspires large parts of the world. Now, এই জায়গায় বলা হচ্ছে judiciary, US judiciary should now arise and come into the forefront to protect the liberal values of United States of America. Hopefully এবার এই পুরো জায়গাটা তোমাদের বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা জাস্ট নিউ এডুকেশন পলিসির কিছু গ্লিমসেস দেখব যে নিউ এডুকেশন পলিসিতে কি বলা হয়েছে। তো দেখো নিউ এডুকেশন পলিসি যেটা 2020-তে ইন দ্য ক্লাসরুম ফ্রম পলিসি টু প্র্যাকটিস, মেনলি নিউ এডুকেশন পলিসি কিন্তু ফ্রেম করা হয়েছিল উইথ অ্যান অবজেক্টিভ ফর ইউনিভার্সাল অ্যাকুইজিশন অফ ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, FLN, এই টার্মটা তোমরা মনে রাখবে, FLN, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, অর্থাৎ বুনিয়াদি শিক্ষা এবং বুনিয়াদি যে শিক্ষা এবং অক্ষর জ্ঞান, এইটা ছিল কিন্তু নিউ এডুকেশন পলিসির একটা আর্জেন্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল মিশন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে স্টেট গভর্নমেন্টস হ্যাভ পুট ইন enormous effort into programs intended to meet the goal ensuring that every child acquires the FLN by class 2, the end of newly designated foundational stage of education for 3 to 8 years old, অর্থাৎ 3 থেকে 8 ইয়ার্সের যে সমস্ত শিশু যারা 2 বছর যারা ক্লাস 2 পর্যন্ত পড়েছে অ্যান্ড কমপ্লিট দ্য ফাউন্ডেশন স্টেজ, তাদেরকে কিন্তু এই FLN অর্থাৎ বুনিয়াদি শিক্ষা এবং অক্ষর জ্ঞানে কিন্তু শিক্ষিত করতে হবে। এইটাই কিন্তু অবজেক্টিভ এবং সেই বিষয়ে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ হ্যাভ পুট এনর্মাস এফর্ট। এই এফর্টের যে রেজাল্ট সেটাও কিন্তু একটা ভালো জায়গায় আছে, যেখানে ফাইন্ডিংস দেখাচ্ছে ASER অর্থাৎ অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশনাল রিপোর্ট 2024 সার্ভে দেখাচ্ছে যে some indicators of the percolation of this policy, percolation মানে কিন্তু ভেতরে পেনিট্রেট করা, ঢোকা, অর্থাৎ বলা হয়েছে যে some indicators that এই পলিসিটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল স্কুল পর্যন্ত একটা পজিটিভ রেজাল্ট এনেছে। ফর অ্যান এক্সাম্পল বলা হয়েছে 80% of the rural schools across the country that were visited as a part of the survey reported having received a directive from the government to implement the FLN activities for class 1 to 3, এবং 75% স্কুলস যেখানে অ্যাটলিস্ট একজন টিচার কিন্তু রিসিভ করেছে ইন পারসন ট্রেনিং অন FLN, অর্থাৎ এই ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসিকে কীভাবে ইম্পার্ট করা যায় সেই বিষয়ে কিন্তু অ্যাটলিস্ট 75% স্কুলে দেখা গেছে একজন টিচার শিক্ষিত আছেন এবং 80% স্কুল কিন্তু এই বিষয়ে কাজ করছেন এবং আফটার গেটিং দ্য ডিরেক্টিভ ফ্রম দ্য গভর্নমেন্ট। Now there is an awareness, এবার বলা হচ্ছে যে প্রত্যেকটা এই যে FLN practice, why FLN is important appears to have been communicated clearly and on scale, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা টিচারদের কাছে এবং স্টুডেন্টদের কাছে এটা বোঝানো হয়েছে why it is essential এবং এর ইম্পর্টেন্সটা কি, এটা কিন্তু অলরেডি কমিউনিকেট করা হয়েছে এবং মানুষ জানেন যে FLN কি। Now, aspect of new approaches that required attitudinal shifts rather than the new pedagogical practices were visible in the classroom, অর্থাৎ শুধু পেডাগজিক্যাল মানে কি শিক্ষা সংক্রান্ত মানে হাউ টু টিচ আদার্স, এইটাকে বলা হয় পেডাগজি। সেই জায়গায় পেডাগজিক্যাল প্র্যাকটিসের থেকেও অ্যাটিটিউডিনাল শিফট হয়েছে, মানুষ বুঝতে পেরেছেন বা টিচার্সরা দে ক্যান নাও আর্টিকুলেট দেয়ার মানে ইম্পর্টেন্স অন দ্য FLN। নাও the challenges and the opportunities facing teachers vary substantially, অর্থাৎ বিভিন্ন জায়গায় টিচার্সরা যে সমস্ত চ্যালেঞ্জ আছে এবং অপরচুনিটিস আছে সেটাকে ডিফারেন্সিয়েটলি ফেস করছে ডিপেন্ডিং অন দ্য লোকাল কনটেক্সট। ফর এক্সাম্পল, a classroom that comprises a large number of class 2 students were with limited space, অর্থাৎ একটা জায়গা যদি একটা ক্লাসরুম হয় সেখানে ধরো জায়গা কম এবং ক্লাস 2 এর স্টুডেন্টরা একটা লার্জ নাম্বারে আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে টিচারকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করতে হবে টু ইম্পার্ট FLN। অন দি আদার হ্যান্ড দেখা যাচ্ছে ধরো
অন্য একটা সিনারিও যেখানে হচ্ছে স্টুডেন্টস ফ্রম সেভারাল ডিফারেন্ট গ্রেড সিটিং আউটডোর্স, অর্থাৎ একটি মুক্ত জায়গায় বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা একসাথে বসছে, সেই জায়গাতেও কিন্তু টিচারদের অন্য একটা মেথোডোলজি ইউজ করতে হবে টু গিভ দ্য ট্রেনিং রিগার্ডিং দ্য ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। নাও সাপোর্ট ফর টিচার্স বলা হয়েছে, কনসিকুয়েন্টলি পোস্ট ট্রেনিং সাপোর্ট সিস্টেমস টু টিচার্স আর অফ ভাইটাল ইম্পর্টেন্স, অর্থাৎ একটা টিচারকেও যদি আমরা প্রপার ট্রেনিং দিই, আফটার ট্রেনিং ইফ হি নিডস দ্য সাপোর্ট, তাহলে সেই জায়গাটা প্রোভাইড করারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। নাও বলা হয়েছে যে regular monitoring visits from officials ensured that focus on FLN was not lost and the focus was on compliance with the data collection protocols rather than teaching learning in the classroom, অর্থাৎ টিচিং লার্নিং এর সঙ্গে সঙ্গে FLN এর যে ফোকাসটা সেটাকে কিন্তু রেগুলার মনিটরিং করলে ইট উইল বি ইনক্রিজড। আচ্ছা, আর একটা জায়গায় বলা হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ যে সমস্ত টুল ছোট ছোট যে খেলনার জিনিস স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয় ক্লাসরুমে, যাতে কিনা কিন্তু তারা একটা ভিজুয়াল একটা জায়গা বুঝতে পারে, সেই জায়গাতেও কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা স্কুলের প্রপার টিচিং লার্নিং মেটেরিয়ালস নেই, অনেক সময় দেখা যায় যে টিচাররা সেই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের দিচ্ছেন না, আবার দেখা যায় বাচ্চারা হয়তো সেই জিনিসগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারছে না, ভেঙে যাচ্ছে, ফলে কিন্তু এই টিচিং লার্নিং মেটেরিয়ালস যেগুলো আছে সেগুলোকে প্রপারলি কিভাবে ইউজ করা যাবে সেটারও কিন্তু প্রপার মেনশন নেই, এমনটাই এখানে লেখা আছে। আচ্ছা, এক মিনিট, এখানে লাস্ট যে জায়গাটা আমাদের লাস্ট স্লাইডের পোর্শনটা লেখা আছে, সেখানে হচ্ছে যে টিএলএম কিটসগুলো আছে, টিচিং লার্নিং মেটেরিয়াল কিটস আছে, সেগুলোকে কিভাবে প্রোভাইড করা হচ্ছে সেটা আনক্লিয়ার অ্যাবাউট হাউ অ্যান্ড হোয়েন টু ইউজ, সেগুলোকে কিভাবে ইউজ করা যায় এবং কখন ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু একটা অস্বচ্ছতা এখনও স্কুল কর্তৃপক্ষের মধ্যে রয়ে গেছে। নাও ইস্যুস অফ সিলেবাস কমপ্লিশন, এখানে দেখো বলা হয়েছে পারহ্যাপস মোস্ট ক্রুশিয়ালি ডিসিশনস অন হোয়াট অ্যান্ড হাউ টু টিচ আর স্টিল বেসড প্রাইমারিলি অন দ্য সিলেবাস কমপ্লিশন, অর্থাৎ টিচাররা এখনও মনে করেন একটি ক্লাসের যে সিলেবাস আছে সেটা কমপ্লিট করে দেওয়াই তার দায়িত্ব। অ্যাট দ্য স্টেট লেভেল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন CCE often takes the form of formative and summative assessment of the curriculum content conducted in traditional pen and paper format, অর্থাৎ ট্র্যাডিশনালি একটা কোয়েশ্চেন দিয়ে তাকে উত্তর লিখতে বলা শিশুটিকে, এবং সেই উত্তর যা লিখছেন তার হিসাবে তার একটা কিন্তু অ্যানুয়াল অ্যাসেসমেন্ট, সে কীরকম পড়ছে তার রেজাল্ট বার করে দেয়। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে অলদো টিচার্স ইন সেভারাল স্টেটস টকড অ্যাবাউট মান্থলি FLN স্পেসিফিক অ্যাসেসমেন্ট, অর্থাৎ তার যে বুনিয়াদী শিক্ষা স্পেসিফিক কোনো যদি একটা অ্যাসেসমেন্ট হয় সেটা অনেক বেটার হবে, এরকম অনেক রাজ্যের শিক্ষকরা বলছেন। অলমোস্ট নান স্পোক অ্যাবাউট ইউজিং FLN অ্যাসেসমেন্ট রেজাল্ট টু ইনফর্ম দেয়ার ক্লাসরুম প্র্যাকটিস, অর্থাৎ FLN ভিত্তিক যে অ্যাসেসমেন্ট হওয়া উচিত সেটা কিভাবে হবে সেই বিষয়ে এখনও কিন্তু প্র্যাকটিস হয়নি। রিজলভিং দ্য ইনহারেন্ট কন্ট্রাডিকশন বিটুইন এনশিওরিং ইউনিভার্সাল FLN অ্যান্ড দ্য সিলেবাস কমপ্লিশন ইজ এ কোয়েশ্চেন দ্যাট দ্য সিস্টেম হ্যাজ ইয়ার টু রিকন উইদিন এ সিস্টেমেটিক ওয়ে, অর্থাৎ এই যে নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে কথা বলা হয়েছে FLN অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসি, সেইটাকে থ্রু দিয়ে এবং আর একদিকে সিলেবাস, একটা সিলেবাস কমপ্লিট করতে হবে, এর মধ্যে যে স্ট্রাইক ব্যালেন্স কীভাবে হবে, সিস্টেমেটিক ওয়ে কী হবে সেই বিষয়ে কিন্তু এখনও আলোচনা হয়নি। নাও very important for your examination this term, নিপুণ ভারত ন্যাশনাল এডুকেশন পলিসিকে রোল আউট করার পর থেকে একটি ইনিশিয়েটিভ চালু করানো হয়, যেটা হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি, অর্থাৎ আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হতে হবে রিডিংয়ের সময় এবং নিউমেরেসি অর্থাৎ তাতে কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। এই মিশন কিন্তু লে আউট ডিটেল গাইডলাইন্স অন হাউ FLN গোল শুড বি মেড অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ এই যে বলা হচ্ছে FLN কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ওয়ান মিশন ইজ still running in the country, that is the Nipun Bharat, that clearly describes the detailed guidelines on how FLN goals should be met at the ground level across the country. এখানে ক্লিয়ার ফোকাস দেওয়া হয়েছে FLN এর ওপর and its resultant visibility in school and among the teachers is in itself a step forward, অর্থাৎ আমাদের নিপুণ ভারত মিশনের কিন্তু গাইডলাইন্স ফলো করতে হবে, এই বিষয়ে লেখক মতামত প্রকাশ করেছেন এবং বলা হচ্ছে this is reflected in the fact that for the first time since the ASER survey began 20 years ago, learning level at the foundation stage have improved across the country, অর্থাৎ এই 20 বছরে
প্রথমবার দেখা গেছে ASER এর রিপোর্টে গ্রাসরুট লেভেলে অর্থাৎ বুনিয়াদী শিক্ষায় যে ইমপ্রুভমেন্ট আছে সেই চিত্র ফুটে উঠেছে। এ চেঞ্জ মোস্টলি ডিভেন বাই গভর্নমেন্ট স্কুল, এবং এই স্কুলগুলো কি গভর্নমেন্ট স্কুল, সরকারি স্কুল, যেখানে হয়তো ভাবা হয় যে শিক্ষার মান অনুন্নত, সেই সমস্ত জায়গাতেও দেখা গেছে ফাউন্ডেশন লিটারেসিতে ইমপ্রুভমেন্ট এসছে। দিস ফোকাস মাস্ট বি মেনটেন্ড ইন দ্য years ahead to ensure that all children in the India acquire these basic skill। অর্থাৎ আমাদের মেনটেন করতে হবে এই পারফরমেন্স, এবং আমাদের আরও ভাবে এডুকেশনকে হলিস্টিক করতে হবে, এবং উই শুড ensure that our children, the children of the country, will acquire the basic skill, that is the foundational literacy and the numeracy, and their education quality will be increased over years. So with this note, হোপফুলি এই এডিটোরিয়ালটা এবার তোমরা বুঝতে পারলে, কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কামিং টু দ্য নেক্সট পোর্শন অ্যান্ড দ্য এন্ড পোর্শন, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পিডিএফটা ডাউনলোড করে নিও, লাইক করো, শেয়ার করো, এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, এবং ডেডিকেটেডলি তোমরা যদি মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হতে চাও দেন আমাকে মেল করো। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস এপিসোড টু দ্য এন্ড। কালকে আবার এডিটোরিয়াল ডিসকাশনস থাকবে, ডেইলি নিউজ অ্যানালিসিস থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।